তাহলে দুটো ঘটনা আমরা দেখলাম। একটা হচ্ছে ইফ ইউ অ্যাজিউম দ্য ক্লাসিক্যাল থিওরি, then there are two essential drawbacks এখনো পর্যন্ত। প্রথম পয়েন্টটা কি ছিল, যে ক্লাসিক্যাল থিওরি বলছে the energy of the electrons or energy of the photoelectrons or energy maximum kinetic energy of the fastest photoelectron, যাই বলো না কেন, it depends on the intensity of the radiation. But experimentally that proves wrong. Simply আমরা এক্সপেরিমেন্ট করেই দেখলাম স্টপিং পোটেনশিয়ালটা ডিপেন্ড করছে না ইন্টেন্সিটির উপর। ফার্স্ট পয়েন্ট ইজ দিস। সেকেন্ড পয়েন্ট কি ছিল, যে ক্লাসিক্যাল থিওরি আবার বলছে that photoelectron effect to be taken place that requires a finite time to happen. টাইম গ্যাপ একটা লাগবেই, সময় লাগবেই আলোটা পড়তে, ইলেকট্রনটা বেরোবে। Again, experimentally it is found that no sir, no madam, no time gap is essentially required, simply. So wave theory বা classical theory মানে এখানে wave light বা electromagnetic radiation will propagate as a wave. প্রপাগেশন কিন্তু হচ্ছে এখানে, সাবধান, কিন্তু রেডিয়েশন সোর্স থেকে মেটালের উপর এসে পড়লো, তার মানে কিন্তু ওয়েভটা প্রপাগেটস করছে। সোর্স এটা, মেটাল এটা, ওয়েভ যাচ্ছে। তো এই যে ওয়েভ কথাটা এবার বলছি, যদি ওয়েভই হতো তাহলে টাইমও লাগতো না, মানে টাইম লাগতো, আর যদি ওয়েভ হতো তাহলে ইন্টেন্সিটি ডিপেন্ডেন্ট হতো। এই দুটোই কিন্তু দেখা গেল টোটালি রং। আর যখন এইটার এক্সপেরিমেন্টটা প্রথমে বললাম হার্স করেছিল, হার্সের পরে এই পার্টিকুলার গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন গুলো কথা বলতে গিয়েছিল হচ্ছে লেনার্ড। কিন্তু এরা যখন পারলো না এইগুলোকে এক্সপ্লেন করতে, যে কেন 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 হচ্ছে না, ওয়েভ থিওরি কেন ফেল করে যাচ্ছে, তখন চলে আসলো সোজা কথা আমাদের অ্যালবার্ট আইনস্টাইন। ঠিক এর আগে কিন্তু, এর কিছু বছর আগে অলরেডি কিন্তু প্ল্যাঙ্ক ব্ল্যাক বডি রেডিয়েশন এক্সপ্লেন করে দিয়ে চলে গেছে। কিন্তু এখানে একটা কথা ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবেন। প্ল্যাঙ্ক কিন্তু বারবার বলেছিলেন, প্ল্যাঙ্ক অ্যাজিউমড দিস পার্টিকুলার ফ্যাক্ট দ্যাট electromagnetic radiation is produced wherever it is produced in the production region, যেখানে প্রডিউসটা হচ্ছে inside the source, the energy of the radiation is quantized. কি বললাম, সোর্সের মধ্যে, আমি এটাকে একটু রিকল করছি আগের যে পড়াগুলো পড়েছিলাম। প্ল্যাঙ্কের মেন কথা ছিল হচ্ছে ইনসাইড দ্য সোর্স, বাইরে একবারও কোনো কথা উনি বলেননি। ইনসাইড দ্য সোর্স মানে প্ল্যাঙ্কের মোটামুটি মাথায় কিন্তু ব্ল্যাক বডি রেডিয়েশনই ছিল। ইনসাইড দ্য সোর্স if any electromagnetic radiation is produced, কেন প্রডিউস করছে তোমরা জানো, it is the superposition of the standing waves, আমরা আগেও বলেছি, due to the কোয়েলিকা চাইছে আসতে, একটু জয়েন করি। কোয়েলিকা শোনা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, আশা করছি শুনতে পাচ্ছে। So Planck assumed again the inside the black body radiation cavity, for example, or inside any electromagnetic source, energy of the radiation যেটাকে উনি বলেছিলেন কি quantized. That means energy cannot take any continuous values as classical picture. আমি আগের দিনে ডিসকাস করছিলাম, এরকম কন্টিনিউয়াস যে কোনো ভ্যালু এনার্জি হতে পারে না। দেয়ার উইল বি সার্টেন অ্যালাউড এনার্জি স্টেটস, যাকে প্ল্যাঙ্ক বলেছিলেন কোয়ান্টাম স্টেটস, যা ইচ্ছা খুশি ভ্যালু হতে পারে না, যাতে কিনা তুমি একদম কম, সবচেয়ে কম হতে পারে এনার্জি 0, আর তারপর প্রতিটা স্টেপে এনার্জি হবে হচ্ছে h nu, 2h nu, 3h nu and so on, so that between the individual energy states the energy gap between any two energy states the energy gap is h nu. নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য করেসপন্ডিং রেডিয়েশন, যা ইচ্ছা খুশি ভ্যালু হতে পারে না। ক্লাসিক্যাল পিকচার যেটা বলেছিল, যা ইচ্ছা খুশি ভ্যালু হতে পারে। আর সেকেন্ড প্ল্যাঙ্ক এটাও বলেছিল যে কোন কোন সিস্টেমে এনার্জিটা এরকম হবে না, যেসব সিস্টেমে, নিশ্চয়ই মনে আছে এই কথাটা, ইন দ্য সিস্টেম হোয়ার এনি কোঅর্ডিনেট ভ্যারিস উইথ টাইম সাইনুসয়েডাল, সেই সিস্টেমটারই এনার্জি হবে হচ্ছে এরকম কোয়ান্টাইজড। কোঅর্ডিনেট বলতে ইট মে বি অ্যাম্পলিটিউড, ইট মে বি অ্যাঙ্গুলার মোমেন্টাম, অর ইট মে বি এনিথিং। যে কোনো সিস্টেমে যার কোনো একটা কোঅর্ডিনেট টাইমের সঙ্গে সঙ্গে সাইনুসয়েডালি ভ্যারি করছে,
অর্থাৎ টাইম অ্যান্ড দ্যাট কোঅর্ডিনেট রিলেশনশিপ ভ্যারিজ অ্যাজ সাইন অর কস উইথ টাইম, ইটস এনার্জি উইল বি ইন দিস ম্যানার। অর্থাৎ অ্যালাউড কতগুলো এনার্জি স্টেট থাকবে, তার মধ্যে ওকে ঘোরাফেরা করতে হবে সিস্টেমটাকে, যে স্টেটগুলোকে বলা হবে কোয়ান্টাম স্টেটস, অ্যান্ড এনার্জি অফ দ্য ইচ nth কোয়ান্টাম স্টেট উইল বি NH nu, n উইল বি কল দ্য কোয়ান্টাম নাম্বার। এই কথাটা প্ল্যাঙ্ক বলেছিল, এবং তখনও কিন্তু একদম বারবার বলছি মাথা থেকে দূর করে দাও, নাথিং অ্যাবাউট মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক, সিম্পলি আমরা পড়ছি প্ল্যাঙ্কস হাইপোথেসিস আরো ডিপলি খুব ভালোভাবে। তাহলে এইবার টু এক্সপ্লেইন দ্য anomaly or explain the difficulties of classical theory to demonstrate the photoelectric effect, the two essential problems, আইনস্টাইন আসলো এবং আইনস্টাইন এসে প্ল্যাঙ্ককেই ধার করলো, বাট সামথিং মডিফাইড, একটু মডিফিকেশন ম্যানারে। কিরকম? প্ল্যাঙ্ক প্রথমেই ধরেছিল যে ইনসাইড দ্য সোর্স রেডিয়েশন এইসব ফেনোমেনা হবে, কোয়ান্টাইজ হবে, এনার্জি স্টেট কথাটা আসবে, কোয়ান্টাম নাম্বার আসবে, কিন্তু প্ল্যাঙ্ক কিন্তু একটু ভয় পেয়েছিল এটা বলতে যে বাইরে বেরোলে কি হবে। মানে প্ল্যাঙ্ক পুরোপুরি হচ্ছে স্টে অ্যাট হোম, বোঝা যাচ্ছে কি বললাম? বুঝতে পারছো তো? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্ল্যাঙ্কের যা কথাবার্তা সব হচ্ছে করোনা এফেক্টেড, সব ঘরের মধ্যে বসে থাকো। রেডিয়েশন নিয়ে যা কথাবার্তা সব হচ্ছে সোর্সের মধ্যে এইসব ঘটনা হয়েছে। প্ল্যাঙ্ক বললো না, আমাকে যদি এক্সপ্লেন করতেই হয় ফটো ইলেকট্রিক এফেক্টের এই দুটো পার্টিকুলার ফেনোমেনাকে, টাইম গ্যাপ আর ইন্টেন্সিটি ইন্ডিপেন্ডেন্সি, তাহলে আমাকে প্ল্যাঙ্ককে ঘর থেকে বের করে আনতে হবে, করোনা হোক আর যাই হোক। তাহলে কি করে বের করে আনবো? ও তখন বললো যে রেডিয়েন্ট এনার্জি মানে যে মন দিয়ে রেডিয়েন্ট এনার্জি, এই কথাটা বারবার প্ল্যাঙ্ক এবার আইনস্টাইন ইউজ করবে। রেডিয়েন্ট এনার্জি মানে যে এনার্জিটা কি হয়েছে, ইজ এমিটেড ফ্রম আ সোর্স, ইনসাইড দ্য সোর্স। প্ল্যাঙ্ক সবকিছু বলে গেছিল, আইনস্টাইন কি শুধু বললো না, ইনসাইড বললে তো আমার এক্সপ্লেন করাই যাবে না, বাইরে বেরিয়ে এসেছে সোর্স থেকে। সেই অবস্থাতেও দ্য রেডিয়েন্ট ইলেকট্রোম্যাগনেটিক এনার্জি উইল বি কোয়ান্টাইজড, অ্যান্ড দে কোয়ান্টাইজড ইন বান্ডেলস। এখানে কিন্তু বান্ডেল ফান্ডেল কথাটা ইউজ করা হয়নি, এনার্জি কতগুলো অ্যালাউড ভ্যালু থাকবে শুধু প্ল্যাঙ্ক এই কথাটা বলেছে। আইনস্টাইন কি বললো? যে এনার্জিটা বেরোবে, দ্যাট ইজ দ্য রেডিয়েশন এনার্জি, দ্যাট এনার্জি উইল বি কোয়ান্টাইজড। বেরোনোর পরেও মানে ওয়েভের মতো করে আর বেরোবে না, ওয়েভটা বেরোচ্ছে, যা ইচ্ছা করছি বেরোচ্ছে, ঠিক আছে, কিন্তু ওয়েভের এনার্জিটা কি হবে? আমি যা ধরবো সবকিছু এনার্জির টার্মসে ধরবো, ওয়েভ যাচ্ছে মানে কিন্তু আমি ওয়েভ যাচ্ছেই ভাববো না, ওয়েভের এনার্জিটা যাচ্ছে, বোঝা যাচ্ছে তো? ওয়েভের এনার্জিটা যাবে কিন্তু ইন এ কোয়ান্টাইজড ম্যানার। এই যে কোয়ান্টাইজড পিকচার অফ এনার্জি প্রপাগেশন, এই যে বান্ডেল অফ এনার্জি প্রপাগেশন, নট অ্যাজ এ হোল, যা ইচ্ছা খুশি ভাবে এনার্জি চারিদিকে ছড়িয়ে গেল, না স্যার এভাবে যাবে না, এনার্জি উইল মুভ ইন এ কোয়ান্টাইজড ম্যানার। এই বান্ডেলটাকে প্ল্যাঙ্ক এবার নাম, এই আইনস্টাইন এবার নাম দিল হচ্ছে ফোটন। ফোটন নামটা কিন্তু আগে আসেনি, প্ল্যাঙ্ক শুধুমাত্র কোয়ান্টা কথাটা বলেছিল, তাও ইনসাইড দ্য সোর্স অফ রেডিয়েশন। রেডিয়েশন প্রপাগেট করবে, বা রেডিয়েশনের ভালো করলে বললে পরে রেডিয়েশনের এনার্জিটা প্রপাগেট করবে কিভাবে? ইন এ ডিসক্রিট কোয়ান্টাইজ বান্ডেল টাইপ ম্যানার। এটা কিন্তু আবার বলছি, আবার ভেবো না কিন্তু এইভাবে যে পার্টিকেল করে ভাগ ভাগ করে গেছে, না, এনার্জিটা যাচ্ছে, এনার্জির ভ্যালুগুলো এইভাবে যাবে, ঠিক আছে? এনার্জির ভ্যালুটা কিন্তু সব রকম এনার্জি যাবে না, সেটা বলছে প্ল্যান, সব রকম এনার্জি যাবে না। যে মোমেন্টে আইনস্টাইন এই ফোটন টার্মটা ইউজ করলো, যে রেডিয়েশন মানে বাইরে এটা বেরিয়ে এসছে, ইট উইল প্রপাগেট ইন এ পার্টিকেল লাইক ম্যানার, নট পার্টিকেল লাইক ম্যানার, যার নাম ফোটন দেয়া হলো, বান্ডেল মতো করে যাবে, ডিসক্রিট ওয়াইজ যাবে, সব রকম ভ্যালু যাবে না এনার্জি। ওই মোমেন্টে ওকে লোকে চেপে ধরেছিল, কারণ অলরেডি কিন্তু দুটো জিনিস কিন্তু লোকে আবিষ্কার করে ফেলেছে বা এক্সপ্লেন করে ফেলেছে, ইন্টারফারেন্স অ্যান্ড ডিফ্রাকশন অফ লাইট। এই দুটো কিন্তু একদম প্রুফড। কি দিয়ে প্রুফড? ইউজিং দ্য ওয়েভ থিওরি। এই দুটো কিন্তু ক্লাসিক্যাল ওয়েভ থিওরি দিয়ে ভালো মতো প্রুভ হয়ে গেছে। মানে তুমি I1 প্লাস I2 প্লাস 2 √2 I1 √I2 cos থিটা বলো ইন্টেন্সিটি, বা তুমি ধরে নাও যে ডিফ্রাকশনে সিঙ্গল সিট I নট সাইন স্কোয়ার আলফা বাই আলফা স্কোয়ার, এভরিথিং ওয়াজ ভেরি মাচ প্রুভড ইউজিং ক্লাসিক্যাল ওয়েভ থিওরি। দ্য সুপারপোজিশন অফ ওয়েভস দিয়ে প্রাইমারি ওয়েভ সুপার ইম্পোজ করলে ইন্টারফারেন্স, সেকেন্ডারি ওয়েভ সুপার ইম্পোজ করলে ডিফ্রাকশন।
যে মোমেন্টে প্ল্যাঙ্ক বললো না রেডিয়েশনটা যাবে হচ্ছে পার্টিকেলের মতন নেচারে, এনার্জিটা অন্তত তাই ভাবে যাবে, ফোটন নাম দেওয়া হলো, লোকে তখন বললো আরে তুমি তো এটা বললে হবে না বাবা, তাই তুমি আমাকে ফোটন দিয়ে ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন এক্সপ্লেন করতে পারবে? প্ল্যাঙ্ক একটু কায়দা করে ওদেরকে বললো হ্যাঁ পারবো। পারবো এইভাবে যে ভাবো তুমি কোনো একটা গাছে জল দিচ্ছ, তোমার কাছে একটা পাইপ আছে, আর জলটা তো এইভাবে বেরোচ্ছে, ধরো এখানে তোমার ফুল গাছটা আছে, তাহলে এই জলের মধ্যে তো অনেকগুলো জলের কণা আছে, ড্রপলেটস অফ ওয়াটার। অ্যাকচুয়ালি কিন্তু ড্রপলেট গুলোই তো যাচ্ছে এখান থেকে, সোর্স থেকে বের হয়ে এখানে কোনো একটা টার্গেটে, কিন্তু তুমি কোনোদিন এই সিঙ্গেল ড্রপলেট গুলোর কথা ভাবো? তুমি কিন্তু ভাবো না। তুমি ভাবো অ্যাজ এ হোল সব ড্রপলেট গুলো মিলে তারা একটা ওয়াটার ফ্লো তৈরি করছে, যে ওয়াটার ফ্লোটা এবার এই পাইপ থেকে বেরিয়ে টার্গেটে যাচ্ছে। ঠিক এটাই ও ভাবতে বললো আইনস্টাইন ফর দ্য কেস অফ রেডিয়েশন সোর্স অ্যান্ড দ্য টার্গেট, দ্যাট ইজ দ্য ম্যাটার। তারপরে রেডিয়েশন যখন ম্যাটারের ওপর পড়বে বা ম্যাটারের দিকে যাবে, তখনও কিন্তু ফোটন লাইক ক্যারেক্টার হিসেবেই যাবে। তাই তুমি কেন বুঝতে পারবে না সেটা ইন্টারফারেন্স ডিফ্রাকশনে? বোঝা যাবে না এরকম, এই জন্যই বোঝা যাবে না, মানে প্ল্যাঙ্ক অন্তত তাকে সান্ত্বনা দিয়েছিল এইভাবে যে এই জন্যই বোঝা যাবে না যে কোটি কোটি ফোটন সেখানে গেছে, তুমি ডিফ্রাকশন বা ইন্টারফারেন্স অ্যাকচুয়ালি দেখছো অ্যাজ এ অ্যাভারেজ এফেক্ট অফ দ্য সুপার পজিশন অফ দ্য ফোটনস। ফোটনই কিন্তু ধাক্কাধাক্কি করে ইন্টারফারেন্স বা ডিফ্রাকশন তৈরি করেছে স্ক্রিনের উপর। মেটাল, এখানে কোনো ম্যাটেরিয়াল নেই, ধরো স্ক্রিন রাখা আছে, আর ধরো দুখানা পাইপ আছে, দুটোই জল গিয়ে পড়ছে, মানে লাইট গিয়ে পড়ছে। এবার তুমি দেখতে পেলে ইন্টারফারেন্স বা ডিফ্রাকশন হলে পরে তুমি কোনো স্ক্রিন ফিন রাখছো, সুপার ইম্পোজ কিন্তু হচ্ছে। আর সুপার ইম্পোজ হচ্ছে ওয়াটার ড্রপলেট গুলো সুপার ইম্পোজ হচ্ছে, তুমি ফাইনালি কিন্তু ওয়াটার ড্রপলেটের কথা আর বলছো না, তুমি বলছো সুপার ইম্পোজিশন অফ দ্য ওয়াটার ফ্লো। তাই আইনস্টাইনও তাই বলতে বললো যে অ্যাকচুয়ালি কিন্তু ফোটন গুলো সুপার ইম্পোজ হয়ে ইন্টারফারেন্স ডিফ্রাকশন দেখাবে। তুমি সেটা আর না বলে তুমি বলো দ্য ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন আর নাথিং দ্য অ্যাভারেজ এফেক্ট অফ দ্য সুপার ইম্পোজিশন অফ দ্য ফোটনস। সে অ্যাভারেজ এফেক্ট কখনো কখনো ইন্টারফারেন্স দেখাবে, কখনো কখনো ডিফ্রাকশন দেখাবে। এটা বলে অন্তত সেই মোমেন্টের জন্য লোকগুলোকেও ঠান্ডা করলো, কারণ আইনস্টাইনের লক্ষ্য ছিল তো ফটো ইলেকট্রিক এফেক্টটাকে এক্সপ্লেন করা, এদিকে গেলে তো আর হবে না। যাক, লোকজন একটু ঠান্ডা হলো যে ঠিক আছে আইনস্টাইন অন্তত এইটা বলেছে বলে আমরা শান্ত হই, যে অ্যাভারেজ এফেক্ট অফ দ্য ফোটন, হোয়াট ডু ইউ মিন বাই ইন্টারফারেন্স আর ডিফ্রাকশন। তো এবার বলো ঠিক আছে, এবার তুমি বলো, ফোটন মানলাম আমরা, ইন্টারফারেন্স ডিফ্রাকশন আর ফোটন পিকচার তুমি আনতে পারো, মেনে নিচ্ছি। এবার আসল লাইনে এসো, লাইনে এসো মানে এক্সপ্লেইন দ্য অ্যানোমালি, দ্য টু প্রবলেমস অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। বেশ, এইবার প্ল্যাঙ্ক বা আইনস্টাইন কি বলল, ভীষণ ইম্পর্টেন্ট কথা, ঠিক মতো শোনো। আইনস্টাইন তখন বলল যে কোনো একটা সোর্স থেকে, আবার বলছি, যখন রেডিয়েশনটা বেরোবে কি ভাবে বেরোবে, নট ওয়েভ লাইক ম্যানার, মানে নট আ স্প্রেডিং ম্যানার উইথ এনি পসিবল এনার্জি ভ্যালু, রাদার the radiation will emit in a bundle type or discrete manner with some particular energy value, অন্য যে কোনো ভ্যালু নিতে পারে না। মানে প্ল্যাঙ্ক যেহেতু বলে গেছিল সোর্সের মধ্যে এরকম কতগুলো অ্যালাউড এনার্জি স্টেটস আছে, ধরে নাও এন এর স্টেটটা এনার্জি কত, এন এইচ নিউ, আর তার পরের স্টেটটা এনার্জি হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু এইচ নিউ। তার মানে এনার্জিগুলো কার, এনার্জিগুলো হচ্ছে সেই কোয়ান্টিটিটার এনার্জি যে কোয়ান্টিটিটা কিন্তু সিস্টেমটার ভেতরে, সোর্সের ভেতরে ওই সাইনোসয়েডাল অসিলেট করছে। অর্থাৎ যদি এটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হয়, ক্যাভিটি হয়, ব্ল্যাক বডি ক্যাভিটি হয়, তাহলে এখানে কিন্তু স্ট্যান্ডিং ওয়েভগুলো অসিলেট করছে, তাদের করেসপন্ডিং এনার্জি ভ্যালুগুলো হচ্ছে এইরকম, যাতে তুমি কোয়ান্টাম স্টেটস বলছো। তাহলে কোনো একটা স্টেটের মধ্যে যদি এবার সেই কোয়ান্টিটিটা এরকম করে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে জাম্প করে আসে, কেন জাম্প করবে আমরা জানি না, ভেতরে নিশ্চয়ই কোনো ঘটনা হয়েছে, ঠান্ডা গরম হয়েছে, বা কোনো কলিশন হয়েছে, বা যে কোনো ধরনের একটা ইন্টারাকশন ভেতরে হয়েছে, দ্যাট ইজ ইমেটেরিয়াল ফর দ্য পয়েন্ট অফ ভিউ। শুধু বলছি যে ভেতরে কোনো একটা জাম্পিং হবে কোনো একটা স্টেটের মধ্যে, ধরে নাও এই স্টেট থেকে এই স্টেটে জাম্প হয়েছে, যে মোমেন্ট ওই জাম্পটা হবে, কার জাম্প হবে না, সেই কোয়ান্টিটিটা যেটা সাইনোসয়েডালি অসিলেট করছিল, সে কোনো একটা স্টেট থেকে এই স্টেটে এসছে, ডিউ টু সাম হাউ। ভেতরে কি হচ্ছে সব তো আর বলা সম্ভব না, কারণ আমাকে তো বাইরেটা এক্সপ্লেন করতে হবে। আইনস্টাইন বললো ভেতরে যদি এই জাম্পিংটা হয় ডিউ টু সাম হাউ, তাহলে একটা বোম ফাটবে, একদম একটা চকলেট বোম ফাটবে, যে চকলেট বোমটা একটা সার্টেন এনার্জি, এই দুটো বিয়োগ করলে কত হয়, এন এইচ নিউ মাইনাস এন মাইনাস ওয়ান এইচ নিউ, এটা বিয়োগ করলে হবে কত, সিম্পলি এইচ নিউ, তাই না?
বোঝা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে যে মোমেন্টে সিস্টেমের মধ্যে যে কোয়ান্টিটিটা অসিলেট করছিল, যে কোয়ান্টিটি, অ্যামপ্লিটিউড হোক, অ্যাঙ্গুলার মোমেন্ট হোক, যা ইচ্ছা খুশি, তার যদি কোনো একটা জাম্পিং হয় ভেতরে অ্যালাউড একটা স্টেট থেকে পরের স্টেটটার মধ্যে, কম স্টেটে, হাই স্টেট থেকে কম স্টেটে, তাহলে সঙ্গে সঙ্গে একটা বোম ফাটবে। এবং বোমটা ফাটবে কেমন ভাবে? সেই চকলেট বোমটা ফাটাটাকেই বলছি আমরা ফোটন। এবং সেই ফোটনটা এবার বেরিয়ে আসবে উইথ এনার্জি এইচলি। একদম সোজা সাপটা আইনস্টাইন এই কথাটাই বলল। দে উইল বি এ বাস্ট, এটা বাস্ট হবে। There will be simply a burst, and that burst is called basically the photon. A discrete burst হবে। প্রথম কনসেপ্ট আইনস্টাইন এটা দিল, ভেতরে একটা জাম্প হচ্ছে, ওই কোঅর্ডিনেটটা, যে কোঅর্ডিনেটটা অসিলেট করছিল, তখন একটা বাস্ট হলো, সেই বাস্টটা এবার এর নাম দেওয়া হলো ফোটন। বাস্ট তো হলো, বাস্ট হয়ে ফোটনটা ধরো এই সোর্স থেকে জাস্ট বেরিয়েছে। তোমার কিন্তু এখানে মেটালটা আছে, ওকে যেতে হবে কিন্তু এখানটা। প্ল্যাঙ্ক, আইনস্টাইন এবার আরো কথা বললো যে এই যে বাস্ট বোমটা বেরোলো, ফেটে গিয়ে এই জায়গাটা আসলো, সে কিন্তু এবার ছড়িয়ে পড়বে না চারিদিকে। ইট উইল নট স্প্রেড ওয়ে। স্প্রেড করলে কিন্তু ওয়েভ হয়ে যাচ্ছে আবার। ইট উইল মুভ ইন এ লোকালাইজ প্যাটার্ন। একদম যেভাবে বেরিয়েছিল লোকালাইজড ওয়েতে, যেন একদম ডাইরেক্ট গিয়ে আর একটা স্পটেই ওইখানে ধাক্কাটা মারবে, অন্য কোনো দিকে বেঁকে চলে যাবে না। ইট উইল মুভ ইন এ লোকালাইজড ম্যানার। লোকালাইজড ম্যানার। অ্যান্ড নট অনলি দ্যাট, লোকালাইজ ম্যানার উইথ আ ভেলোসিটি সি। এই কথাটাও ও বললো। মানে ও কিন্তু পুরোপুরি ইএম থিওরিটাকে বাদ দিল না। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের তো স্পিডটা তো সি, ভ্যাকুয়ামের মধ্যে। ওইটাই বললো, হ্যাঁ, যে রিলেশনটাকে বাস্ট করে বেরিয়েছে সেটা কিন্তু সি নিয়েই মুভ করবে, কিন্তু মুভ করবে চারিদিকে ছড়িয়ে গিয়ে না, একদম একটা তীরের মতো গিয়ে একটা লোকালাইজড ম্যানারে গিয়ে টার্গেট যেখানে আছে সেখানে গিয়ে ধাক্কাটা মারবে। ধাক্কা মারলো, ধাক্কা মারলে তাকে ধাক্কা কি মারবে? ভেতরের মধ্যে যে মেটালটা, আমি এখানে ফটোইলেকট্রিক এফেক্টে করছি, আইনস্টাইনও সেটাকে এক্সপ্লেন করছে। তাহলে মেটালটার মধ্যে যে ইলেকট্রনটা আছে, যে ইলেকট্রনগুলো আছে, যে কোনো একটা ইলেকট্রন এই ফোটনটাকে অ্যাবজর্ব করবে, যে কোনো একটা ইলেকট্রন। দেখো ছড়িয়ে গেলে পরে কিন্তু আবার সেটা মুশকিল চলে আসবে। ছড়িয়ে যাওয়া মানে সব ইলেকট্রন কিন্তু চাইতে পারে অ্যাবজর্ব করাটা। আইনস্টাইন কিন্তু সেটাকে বাদ দিল, সবাই না অংশগ্রহণ করতেই পারে। আমার সব ইলেকট্রনকে দরকারও নেই, আমার একটা ইলেকট্রনকে নিয়ে কাজ করলেই হবে। তাহলে একটা ইলেকট্রন তুমি ধরে নাও ভেতরে আছে, তাকে গিয়ে এই ফোটনটা গিয়ে লোকালাইজ ম্যানারে গিয়ে ধাক্কাটা মারলো। ধাক্কা মারলে এইবার কি হবে? সেই ফোটনটা এবার কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে গেল সেই ইলেকট্রনটা দিয়ে। এবার মেটালের মধ্যে তো ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা তো মেটালে বাউন্ড হয়ে বসে আছে, আটকে বসে আছে। কে আটকে রেখেছে? অন্য একটা নিউক্লিয়াস। তাহলে সেই ইলেকট্রনটা যখন এই ফোটনটাকে অ্যাবজর্ব করলো, সে কিছুটা এনার্জি পেলো। কতটা এনার্জি পেলো না তুমি জানো? প্ল্যাঙ্কও বলেছে, আইনস্টাইন, প্ল্যাঙ্ক ওটা বলেনি, আইনস্টাইন বলেছে যে ফোটনটা বেরোচ্ছে এখানে, তার এনার্জিটা কত? এইচ নিউ। তাহলে ইলেকট্রনটা এখন যে অ্যাবজর্ব করলো সেই ফোটনটাকে, কত এনার্জি পেলো? এইচ নিউ। আর ইলেকট্রনকে আটকে রেখেছে নিউক্লিয়াস বলো, তাকে বাইন্ডিং এনার্জি দিয়ে আটকে রেখেছে, সেই তাকে তুমি বলছো ধরো এনার্জিটা হচ্ছে ডাব্লিউ। তাই এই অ্যামাউন্ট অফ এনার্জি যেটা অ্যাবজর্ব করলো, সেইটুকু এনার্জি থেকে তুমি যদি এটাকে বাদ দিয়ে দাও, মানে তোমাকে এটা বাদ দিতেই হবে, কারণ এইটুকু এনার্জিটা ইলেকট্রনটাকে বার করতে কাজে লাগবে। তাহলে বাকি পড়ে রইল হচ্ছে এইটুকু অ্যামাউন্ট অফ এনার্জি, দ্যাট উইল বি সাপ্লাইড টু দ্য ইলেকট্রন অ্যাজ এ কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। সেটা নিয়েই কিন্তু ইলেকট্রনটা এবার বেরিয়ে আসে। তাহলে ফোটনটা পড়লো, ইলেকট্রনটা সঙ্গে অ্যাবজর্ব করে নিল, যে অ্যাবজর্ব করলো কিছুটা এনার্জি তখন ব্যয় হবে, বা কিছু এনার্জি ওখানে ইউজ হয়ে যাবে, হুইচ ইজ অ্যাজ এ বাইন্ডিং এনার্জি অফ দ্য ইলেকট্রনস। বাকি যেটা থাকবে সেটা এবার চলে আসবে কি হিসাবে? অ্যাজ এ কাইনেটিক এনার্জি অফ দ্যাট ইলেকট্রন। দেখো আমি কিন্তু এখানে কোনো ডাব্লিউ নট ফট বা কোনো অন্য টার্ম ইউজ করিনি। এবার আর একটা জায়গাতে এসো, আমি আবার বললাম এখানে তো প্রচুর ইলেকট্রন ভেতরে বাউন্ড হয়ে আছে। এবার সব ইলেকট্রন তো আর একইভাবে বাউন্ড হয়ে নেই, কেউ খুব টাইটলি বাউন্ড হয়ে আছে, বা যে কোনো ইলেকট্রন যখন বেরোতে চাইবে তখন ধাক্কাধাক্কির পরিমাণটা সবার সঙ্গে সমান সমান নয়। একটা কথা কিন্তু ওখানে ছিল, ফাস্টেস্ট এমিটেড ইলেকট্রন, তার সঙ্গে কিন্তু স্টপিং পোটেনশিয়ালটাকে আমি রিলেট করেছিলাম। তাহলে ভাবো, যে ইলেকট্রনটা সবচেয়ে লুজলি বাউন্ড হয়ে আছে, দ্য লুজলি বাউন্ড ইলেকট্রন, দ্যাট ইজ যার কলিশনটা অন্যান্য ইলেকট্রনের সঙ্গে ভেরি লো, যে খুব কম কলিশন করে, খুব কম ধাক্কাধাক্কি করে বেরিয়ে আসতে পারে, তাহলে তার জন্য ওমেগা উইল বি ভেরি লো।
কি তাই তো? তার জন্য সবচেয়ে কম এনার্জি খরচা হবে বের করতে তাকে। হুম। So you need the minimum energy to emit that loosely bound electron or loosely collide electron. That minimum energy আমি তখন লিখলাম হচ্ছে W নট। যদি এটা মিনিমাম হয়ে যায় তাহলে এই কেটা তখন ম্যাক্সিমাম হবে। এটাকে তুমি এবার লেখো কে ম্যাক্স। তাহলে সেম ফোটন কিন্তু পড়ছে, কিন্তু সে সবচেয়ে বেশি এনার্জি কাকে দিতে পারছে না, যে ইলেকট্রনটা সবচেয়ে লুজলি বাউন্ড বা সবচেয়ে যার কলিশন ভিতরে কম হচ্ছে। দ্যাট উইল এমিট অ্যাজ এ অর উইথ দ্য ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি। আর এই যে ইকুয়েশনটা লিখলাম এর মধ্যে কোনো ইন্টেন্সিটি টার্ম আছে? কোনো ইন্টেন্সিটি কিন্তু লিখিনি। তার মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি which was experimentally related to the stopping potential in this fashion, this equation is totally independent of the intensity of the radiation. কোনো ইন্টেন্সিটি মানে তুমি যে লাইটটা ইউজ করবে সেটা আইনস্টাইন করে দেখলো 1 ওয়াট নাও, 10 ওয়াট নাও, 100 ওয়াট নাও আর 1000 ওয়াট নাও, কিচ্ছু যায় আসবে না, এই ইকুয়েশনটা ইনট্যাক্ট থাকবে। তাহলে প্রথম যে অ্যানোমালিটা ছিল যে স্টপিং পোটেনশিয়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি, ইয়েস স্যার, আমরা কিন্তু ওটা বুঝতে পারবো। স্টপিং পোটেনশিয়াল মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি অফ দ্য হাইয়েস্ট স্পিড ফটো ইলেকট্রন, মানে লুজলি বাউন্ড ফটো ইলেকট্রন যার কলিশন ভিতরে সবচেয়ে কম হচ্ছে, সবচেয়ে উইকলি বাউন্ড হয়ে আছে, সে যখন একটা ফটো, বারবার বলছি কিন্তু একটা ইলেকট্রনের কথা ভাবলেই হবে, তোমার কোটি কোটি ইলেকট্রনকে বার করতে হবে না। এবার তুমি যদি পোটেনশিয়ালটাকে আরো বাড়াতে থাকো পজিটিভের দিকে, তখন সব ইলেকট্রন আস্তে আস্তে সব বেরিয়ে আসলো, বেরিয়ে স্যাচুরেট হয়ে গেল। তাতে কিন্তু লাইটটার কোনো হাত নেই, লাইটটার কিন্তু আসল হাত হচ্ছে একটা ইলেকট্রন বেরিয়েও আমি কারেন্ট দেব। সেটা হচ্ছে এই জন্যই কিন্তু আইনস্টাইন নিচের দিকে এই পয়েন্টটা বেশি ইম্পর্টেন্ট, যেখানে সবচেয়ে লো ইন্টেন্সিটি তুমি যতই বাড়াও না কেন আমার দেখার দরকার নেই, যদি এরকম একটা ঘটনা ঘটে যে একটা ইলেকট্রনও বেরোতে পেরেছে, you will get the current. So intensity is less important. Intensity is nothing important scenario in case of photoelectric effect. এটা বোঝা গেল এই থিওরি। প্রথম পয়েন্ট হচ্ছে এই। সেকেন্ড প্রবলেমটা কি ছিল? সেকেন্ড প্রবলেম ওয়াজ দ্য টাইম গ্যাপ। রেডিয়েশনটা পড়লে যদি ক্লাসিক্যাল থিওরি হয়, ইট রিকোয়ার্স এ ফাইনাইট অ্যামাউন্ট অফ টাইম গ্যাপ টু এমিট আ ফটোইলেকট্রন। এখানে তখন তোকে বললো আইনস্টাইন, তখন আবার বললো যে ফোটন কি করে বেরোচ্ছে, ফোটন কিন্তু একদম লোকালাইজ ম্যানারে concentrated as it will emit or it will propagate as a concentrated bundle. So when it is incident on the metal surface, একদম একটা প্যাকেট বা বান্ডেল হিসেবে যখন এটা পড়লো বান্ডেলটার মেটালটার উপর, ইলেকট্রন ইজ রেডিলি অ্যাবজর্ব দ্যাট বান্ডেল অফ এনার্জি। মানে সোজা কথা তুমি ধরো যে ইলেকট্রনটা একটা পিং পং বল বা যে কোনো একটা বল, আর ফোটনটা একটা বলের মতো এসে পড়ছে। একটা বল যখন বলকে গিয়ে ধাক্কা মারে তখন কিন্তু ওই ধাক্কার সময়টা, যে মোমেন্টে ধাক্কাটা মারছে, ইট রিকোয়ার্স নো টাইম গ্যাপ। কিন্তু মনে করো বল না হয়ে যদি অনেকগুলো তীর ওখানে ছুড়ে আসতো ইলেকট্রনটার উপর, তাহলে প্রথম কথা কোন তীরটা ওখানে লাগতো সেটা তুমি বলতে পারতে না। আর বলতে গেলেও তোমাকে তখন বলতে হতো যে ওই তীরটা গিয়ে লাগলেও সেটা একটা সার্টেন জায়গা জুড়ে গিয়ে লাগতো, মানে একটা ওয়েভ যখন এসে পড়ছে, যদি ওয়েভ এসে পড়তো তাহলে অনেকটা জায়গা, যে টার্গেট এরিয়া আমি কথাটা বলছিলাম একটু আগেই, সেই জায়গাটার জন্যই তোমার কিন্তু টাইম গ্যাপ একটা লেগে যেতে পারতো। কিন্তু এখন যেহেতু একটা লোকালাইজ প্যাকেট হয়ে পড়ছে, ও কিন্তু ঠিক ওই ইলেকট্রনটা ঘাড়ে গিয়েই পড়বে, পড়ছেই, না পড়লে ঘটনাটা হতো না। মানে আমি বলবো কি পড়বে, পড়ছে বলেই ঘটনাটা হচ্ছে, এবং পড়ছে বলেই কোনো টাইম গ্যাপ লাগছে না। ওটাকেই আইনস্টাইন বললো যে ফোটন ইজ নট ইউনিফর্মলি স্প্রেড ওভার অ্যান এরিয়া। যখনই কোনো ইলুমিনেশন কোনো একটা সারফেসের উপর পড়বে, মেটাল সারফেসে, তার মানে হচ্ছে অ্যাটলিস্ট একটা ফোটন একটা টার্গেট ইলেকট্রনকে সিঙ্গেললি হিট করবে। ইট উইল নট স্প্রেড ওভার এ হিউজ এরিয়া। ইলেকট্রন চারিদিকে একটা এরিয়া জুড়ে হিট করবে না, ইলেকট্রন তাকে গিয়ে হিট করবে, so that there will be no time gap to emit the corresponding heating electron. That means the time gap anomaly, the problem with the time gap is now totally removed as per the Einstein propagation proposition. কি দুটো পয়েন্ট কি বোঝা গেল? ঠিক আছে, কিন্তু এই জায়গাটাতে আর একটা সমস্যা দেখা দিল। আইনস্টাইন এই যে ফ্রিকোয়েন্সি নিয়ে চলে এসেছিল, আইনস্টাইনকে তো অনেকে সহ্য করতে পারতো না, সবাই তো আর সহ্য করতে পারে না, পৃথিবীতে সম্ভব।
সায়েন্টিস্টদের মধ্যে প্রচুর ঝামেলা ছিল, একে সহ্য করতো না, ওকে ইয়ে করতো না, অনেক সমস্যা। তোমরা বোলজম্যানের নাম শুনেছো? বোলজম্যান হ্যাঁ স্যার। শুনেছিল? বোলজম্যানের নাম BOLTZ, বোলজম্যান কনস্ট্যান্ট অনেকবার ইউজ করো, তাই না? হুম, আসলে কি জানো তো, যখন আইনস্টাইন বা প্ল্যাঙ্ক এইসব থিওরি দিচ্ছিল তখন না কেউ বিশ্বাসই করেনি যে এরকম বান্ডেল টাইপ, ফোটন টাইপ কোনো ক্যারেক্টার হতে পারে। ওয়েভ যাবে, ওয়েভের মতো চারিদিকে ছড়াবে, ওখানে আবার একটা সার্টেন তীরের মতো একটা দিকেই কেন ও মুভ করবে, ও সব সব দিকে ছড়িয়ে যাবে, যেমন পুকুরে ঢিল মারলে পরে জল সব দিকে ছড়িয়ে যায়। এটাই লোকে ভাবতো। এখানে তো আইনস্টাইন আর প্ল্যাঙ্ক চেঞ্জ করলো। প্ল্যাঙ্ক বললো ভেতরে এই ঘটনাটা হবে, চারিদিকে মানে যা ইচ্ছা ভ্যালু হতে পারে না। আইনস্টাইন আরো অ্যাগ্রেসিভ হয়ে বললো যখন ছড়াবে তখন ওইরকম করে ওয়েভের মতো ছড়াবে না, এনার্জিটাও তখন ডিসক্রিট ওয়াইজ যাবে। বোলজম্যান কিন্তু বিশ্বাস করেছিল এই ঘটনাটাকে, কিন্তু বোলজম্যানকে তখন আবার সবাই এক ঘরে করে দিল, এই জন্য পরে বোলজম্যান না সুইসাইড করেছিল, খুব দুঃখে ছিল। এনিওয়ে, বোলজম্যানের এই কাজগুলো ভালো করে দেখে নিতে পারেনি। যাই হোক, একজন খুব, যারা আইনস্টাইনকে খুব বিরোধিতা করতো তার মধ্যে একজন সায়েন্টিস্ট ছিল মিলিকান। মিলিকান মিলিকানের নাম তোমরা আশা করছি শুনেছো। মিলিকান অনেক কাজকর্ম করেছিল, E/M রেশিও বার করেছিল আলফা পার্টিকেল বা অন্যান্য বিভিন্ন পার্টিকেলের। চার্জ ফার্জ অনেক কিছু জায়গায়ও মিলিকানের অনেক কাজকর্ম আছে আর কি। মিলিকান নট স্যার। মিলিকান আইনস্টাইনকে ভীষণ বিরোধিতা করে বললো, ও আচ্ছা তুই ফ্রিকোয়েন্সির কথা বলছিস। মানে দেখো, আইনস্টাইন তো ফ্রিকোয়েন্সি টার্মটাকে বেশ করে নিয়ে আসলো না, নিউ ফ্যাক্টরটা বারবার চলে আসছে এখানে। মানে রেডিয়েশনটা কিন্তু ফ্রিকোয়েন্সিটার সঙ্গে রেডিয়েশনটা এনার্জিটাকে কানেক্ট করেছে। তখন ও বললো যে তুমি ফ্রিকোয়েন্সিটাকে এইভাবে, মানে ফ্রিকোয়েন্সি বলতে আমরা সবসময় বুঝি এটা ওয়েভের মতো জিনিস। সেখানে আইনস্টাইন মানে ওয়েভ ছড়াবে আর ফ্রিকোয়েন্সি নিয়ে চারিদিকে, এটা সবাই মানতো ক্লাসিক্যালি। আইনস্টাইন ফট করে বললো যে না, ওয়েভের ফ্রিকোয়েন্সি থাকলেও ওয়েভ ওয়েভের মতো ছড়াবে না, ওয়েভ ছড়াবে পার্টিকেলের মতো, অর্থাৎ ওয়েভের এনার্জিটা হবে হচ্ছে এইচ নিউ। বললো তুই এইভাবে ছেলে খেলা করছিস, একটা যেটা নিউ ছিল ওয়েভের ক্যারেক্টার তাকে তুই এরকম মর্যাদা দিলি, এনার্জির মতো মর্যাদা এইচ নিউ। দাঁড়া, তাহলে আমি একটা কাজ করবো অন্যভাবে। ও তখন কি করলো, বিভিন্ন মেটাল নিয়ে, মিলিকান বিভিন্ন মেটাল, প্রথম মেটাল নিয়ে, প্রথমে সোডিয়াম নিয়ে কাজ করেছিল, তারপরে লিথিয়াম নিয়ে, তারপরে আরো পটাশিয়াম নিয়ে, প্রচুর মেটাল নিয়ে কাজ করলো। আর সব মেটালের জন্য ও স্টপিং পোটেনশিয়ালটাকে ক্যালকুলেট করতে শুরু করলো। তার সঙ্গে সঙ্গে প্রথমে একটা মেটাল নিল, তার উপরও বিভিন্ন লাইটও ফেলা শুরু করলো। এটা একদম ডিরেক্ট এক্সপেরিমেন্ট মিলিকান করলো। যত এক্সপেরিমেন্টটা প্রথমে হয়েছিল ফটো ইলেকট্রিক এফেক্টে, বেসিক্যালি ছিল ইউভি লাইট নিয়ে কাজ করা শুরু। মিলিকান কাজ করা শুরু করলো বিভিন্ন ফ্রিকোয়েন্সি নিয়ে, ইউভি, ভিজিবল, বা ধরো বেগুনি লাইট, ইয়েলো লাইট, সবুজ লাইট। এবং ও অবাক হয়ে দেখলো একটা গিভেন সারফেস, প্রথমে সোডিয়াম নিয়েও কাজ করেছিল। আমি একটু ডেটাটাও প্লট করছি এখানে, 1 2 3 4, 4-এর পর এটা হচ্ছে 5 6 7 8 9 10 অব্দি গেলাম। 5 আর 5-এর মাঝখানে এইখানে গ্রাফটা এরকম পাওয়া গেল। আর এইখানে যে প্লটিংটা হয়েছিল সেখানে 1, এটা হচ্ছে 1 ধরো, এটা হচ্ছে 2 ধরো, আর এটা হচ্ছে ধরো হচ্ছে 3, মানে 0.5 1 1.5 2 এরকম করে, ভোল্টে আমি রাখবো। ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটা মোটামুটি এরকম রেঞ্জে ইউজ করেছিল, 10⁻14 মানে খুব হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ। একটা কারণ ছিল তার, মানে এখানেও বেশ ইন্টারেস্টিং। কিন্তু প্রথম কথা দেখো, তার মানে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাতে আসলে পরে তুমি যদি ফ্রিকোয়েন্সি খুব কমিয়ে কমিয়ে আনো, মিলিগানটা, মানে মিলিগান কিরকম দেখো, মানে ভগবানকে শাস্তি দিয়েছিল বলতে গেলে। মিলিগান চেষ্টা করেছিল আইনস্টাইনকে ডাউন করার, যে প্রমাণ করবে যে ফ্রিকোয়েন্সি এখানে কোনো কথাবার্তা নেই, এইচ নিউ ফ্যাক্টরটাই আসবে না। তাহলে ও কি করেছিল, ফ্রিকোয়েন্সি কমাতে কমাতে জিরো করা, মানে ফ্রিকোয়েন্সিটাকে কমানোর চেষ্টা করছিল জোর করে। করতে গিয়ে দেখলো ফ্রিকোয়েন্সি যত কমছে আর ইন্টেন্সিটি বাড়াচ্ছে, কিন্তু লাইটটাকে আরো পাওয়ারফুল করছে, কিন্তু কমাতে কমাতে গিয়ে দেখলো যে স্টপিং পোটেনশিয়ালও কমে যাচ্ছে। এবং কমতে কমতে যখন ফ্রিকোয়েন্সিটা এখানে এরকম একটা ভ্যালু, ধরো এই ভ্যালুটা হচ্ছে কত, সামথিং 4.5 মতোই ধরো, 4.5 ইন্টু 10⁻14 হার্জ, তখন স্টপিং পোটেনশিয়ালের ভ্যালু কত, V0 ইজ 0। আর স্টপিং পোটেনশিয়াল 0 মানে, এটা তো ক্লাসিক্যাল থিওরিও বলেছিল যে কাইনেটিক ম্যাক্স মানে স্টপিং পোটেনশিয়ালের সঙ্গে রিলেটেড হতেই হবে।
এর মধ্যে কিন্তু কোনো মানে আইনস্টাইনও বলতে আসেনি ম্যাক্সিমাম এনার্জিটা পরে এক্সপ্লেন করলো। প্রথমে কিন্তু ম্যাক্সিমাম এনার্জিটাকে এইভাবে বলা হয়েছিল যে হাউ ইট ইজ রিলেটেড টু শপিং পোটেনশিয়াল। সেখানে সবচেয়ে লুজলি বাউন্ড ইলেকট্রনটাই বেরিয়েছে শপিং জায়গাতে এসে, তাকে আটকে রাখতে পারছিল না, সেও আটকে গেল শেষ পর্যন্ত। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে যদি ফ্রিকোয়েন্সি কমাতে কমাতে তুমি এই জায়গায় নিয়ে আসো, তখন কিন্তু শপিং পোটেনশিয়ালটা জিরো হয়ে যাচ্ছে। তার মানে এবং তখন তুমি যত পাওয়ারফুল, মানে তখনও পাগলের মতো মিলিকান কাজ করছে, তখন আরো পাওয়ার বাড়ালো রেডিয়েশন সোর্সটা, কিন্তু না, কোনো ফটো কারেন্ট আর পাওয়া যাচ্ছে না। তাহলে কি প্রমাণ করা হলো? যে ইন্টেন্সিটি যতই পাওয়ারফুল হোক না কেন, মানে আইনস্টাইনকে মানে বিরোধিতা করতে গিয়ে আর একটা নতুন জিনিস আবিষ্কার করে ফেললো মিলিকান। কি সুন্দর ব্যাপার, যে ইন্টেন্সিটি যতই তোমার এখানে স্ট্রং লো হোক না কেন, যত উইক ইন্টেন্স লাইট হোক না কেন, যত লো পাওয়ারফুল লাইট হোক না কেন, ডিম লাইট জ্বলছে একটা রাত্রিবেলা যখন আমরা ঘুমাই, সে ডিম লাইট জ্বলছে, ডিম মানে লো ইন্টেন্সিটি, তার ফ্রিকোয়েন্সি যদি একটা সার্টেন লেভেল থেকে একটু হলেও বেশি হয়, যেটা এই লেভেল থেকে বেশি ফর পটাশিয়াম সোডিয়াম সারফেস, সেই রকম লাইট যদি গিয়ে সোডিয়াম মেটালটার উপর পড়ে, ইউ উইল অবজার্ভ দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। বোঝা গেল কি বলছি? যত উইক ইন্টেন্সিটি হোক, যত লো পাওয়ারফুল রেডিয়েশন হোক, একটা সার্টেন ফ্রিকোয়েন্সির ওপর রেডিয়েশন পড়লে পরেই ইউ উইল অবজার্ভ ফটো ইলেকট্রিক এফেক্ট। মানে কি, যে মোমেন্টে রেডিয়েশনটা, এটাকে নাম দিলাম হচ্ছে নিউ নট, আর এটাকেই নাম দেওয়া হলো হচ্ছে পরে কাট অফ বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। ফিজিক্যাল মানেটা তাহলে কি দাঁড়ালো? যে মোমেন্টে এই ফ্রিকোয়েন্সিটা ওপর পড়ছে, তার মানে মিলিগান কিন্তু ঘাবড়ে গেল এবার। তার মানে প্ল্যাঙ্কের আইনস্টাইনকে যদি আনতে হয়, তাহলে আমাকে বলতে হবে যে এই ফ্রিকোয়েন্সি পড়া মানে অ্যাকচুয়ালি ওই রেডিয়েশন সোর্স থেকে এমন একটা ফোটন বাস্ট করে বেরিয়েছে যার এনার্জিটা হচ্ছে এইটা, তাই তো? যদি এই এনার্জিটা গিয়ে এবার ওই লোকালাইজড ভাবে মেটালটার উপর পড়ে, তাহলে কোনো একটা ইলেকট্রন ওই মেটালটা এই ফোটনটাকে অ্যাবজর্ব করেছে, এবং তাই শুধু না, এই পয়েন্টে এসে তো স্টপিং পোটেনশিয়ালটা জিরো হয়ে গেছে, তার মানে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিও জিরো। তাহলে তুমি ওই ইকুয়েশনটা ফিরে যাও যে কাইনেটিক এনার্জি ম্যাক্স ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। নাও ইফ কাইনেটিক এনার্জি ম্যাক্স ইজ জিরো, তার মানে ফার্স্টে ইলেকট্রনটাও বেরোতে পারছে না, ওকেও আটকে দিচ্ছে। সেই অবস্থায় মানে স্টপিং পোটেনশিয়াল জিরো হয়ে যাচ্ছে, সেই অবস্থায় তুমি লিখতে পারছো এইচ নিউ নট ইজ ইকুয়াল টু ডাব্লিউ নট। অর্থাৎ কখন এটা হচ্ছে? যখন ফ্রিকোয়েন্সিটা কমতে কমতে নিউ নটে হয়ে যাচ্ছে। এটা কিন্তু আইনস্টাইন বলেনি, এটা কিন্তু মিলিগান করতে গিয়ে দেখলো। আইনস্টাইনকে ধাক্কা মারতে ও নিজেই বিপদে পড়ে গেল। আরে, অর্থাৎ উল্টোভাবে বললে পরে আমি বলতে পারি যে হোয়াট এভার মেবিটা, তখন এবার মিলিগান হাত জোরে ক্ষমা চাইলো যে আমাকে ক্ষমা করে দাও আইনস্টাইন, আমি মানতে বাধ্য হচ্ছি, তো তোমাকে আমি সাহায্য করবো এবার এটা বলে। তুমি তো অনেক ভালো ভালো কথাই বললে যে টাইম গ্যাপ লাগবে না, ইন্টেন্সিটি যাই হোক না কেন তার উপর ডিপেন্ড করবে না। আমি এবার আরো সুন্দর করে গুছিয়ে এই কথাটা বলছি যে ইফ দ্য রেডিয়েশন ফ্রিকোয়েন্সি has a lowest limiting value nu naught, that means if a photon is now incident on the metal with an energy value h nu naught, then it will able to emit the loosely bound electron in the metal. যদি সবচেয়ে কম এনার্জির ফোটনে এসে পড়ে, তাহলে সে কি করবে? সবচেয়ে যে লুজলি বাউন্ড ইলেকট্রন, তার মানে যেটা সবচেয়ে বেশি কলিশন লেস ইলেকট্রন, তাকেও সহজে এমিট করতে পারবে। That means that is the minimum energy to emit the loosely bound electron inside a metal. আর সেই এনার্জিটাকে আমরা পরে শিখেছি বা যে কোনো বইতে লেখা আছে, এটার নামটাই হচ্ছে ওয়ার্ক ফাংশন অফ দ্যাট গিভেন মেটাল। এটা কিন্তু যে কোনো এনার্জি না, এটা কার এনার্জি? সেই ইলেকট্রনটা এনার্জি এটা সবচেয়ে লুজলি বাউন্ড হয়ে আছে। অর্থাৎ সেটাকে যদি বের করতে হয়, তাহলে যত তুমি ইন্টেন্সিটি কম করো না কেন, কমার কোনো অসুবিধা নেই। যে রেডিয়েশনটা এসে পড়ছে তার ফ্রিকোয়েন্সিটাও কম হলে চলবে, কিন্তু তাকেও কিন্তু একটা সার্টেন ফ্রিকোয়েন্সি লেভেল মেনটেন করতে হবে। যদি এই ফ্রিকোয়েন্সিটা কম ফোটন এসে পড়ে, তাহলে সেটাও কিন্তু সেটাকে আর বের করতে পারবে না। তুমি এভাবে ভাবতে পারো যে আমি ফ্রিকোয়েন্সিটাকে এরকম রাখবো নিউ লেস দেন নিউ নট, কিন্তু আমি খুব ইন্টেন্সিটি বাড়ালাম, হাই ইন্টেন্সিটি লাইট, পাওয়ারফুল লাইট না, it will not emit the highest photoelectron, highest kinetic energy electron, loosely bound electron, পারবে না। বোঝা যাচ্ছে কি বলছি? সবচেয়ে লুজলি বাউন্ড ইলেকট্রনটাকে বের করতে গেলেও ইউ নিড
a certain cutoff value of the incident radiation, যেটা কিন্তু আবার ক্লাসিক্যাল থিওরিতে হোঁচট খেলো। ক্লাসিক্যাল এটা বলেছিল যে ফ্রিকোয়েন্সির ওপর তো ডিপেন্ড করতে পারেই না, আমি যে কোনো লাইট মানে মিলিগান সেটাও তো কাজ করেছিল, ও সবুজ হলুদ লাল নীল সব আলো নিয়ে কাজ করছিল, কিন্তু না, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে যাচ্ছে। আলো কম হোক বা জোরালো হোক তাতে কোনো দরকার নেই, কিন্তু যদি সবুজের জায়গায় লাল চলে আসে যার ফ্রিকোয়েন্সি কম, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে না। অর্থাৎ দেখো, প্ল্যাঙ্ক কিন্তু আবার এখানে পিকচারে আসলো যে এই যে ফোটন হাইপোথেসিস বা কোয়ান্টা হাইপোথেসিস, এটা কিন্তু সেখানেই দেখা গেল অবজারভেবল, তুমি সেখানে ডিটেক্ট করতে পারছো যেখানে নিউটা খুব বড়, তাই নয় কি? যদি নিউ খুব বড় না হয় তাহলে তো এটাও এই যে এফেক্টটা তো হতে পারে না। ইন্টেন্সিটি বাড়িয়ে লাভ নেই, তোমাকে ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে, কারণ এই ধরনের এফেক্ট তোমার সেখানে ডিটেক্টেবল, তুমি সেখানেই বুঝতে পারবে যেখানে খুব হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন পড়ছে। ফোটন কনসেপ্ট তো আসছেই, কিন্তু কোন ফোটন দিয়ে তুমি দেখতে পাচ্ছ? যার ফ্রিকোয়েন্সিটা রেডিয়েশনটা হচ্ছে খুব হাই, এনার্জিটা খুব হাই। আবার কিন্তু সে আল্ট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি, ওখানে কিন্তু ওইখানের প্রবলেমটা হচ্ছিল হাই ফ্রিকোয়েন্সিতে গিয়ে। তখন তাদের লোকে ভাবলো, তখন আবার খুব লোকে দুঃখ পেলো, কাকুতি মিনতি করছে, তাহলে কি ইন্টেন্সিটির কোনো মূল্য থাকলো না? না না, আইনস্টাইন বললো না না, তোরা এত দুঃখ পাস না, ইন্টেন্সিটি একটা মূল্য আছে। তুই ভাবতে পারিস যে ইন্টেন্সিটি মানে কিছুই না, ইন্টেন্সিটি মানে হচ্ছে নাম্বার অফ ফোটনস ইন্টু এনার্জি অফ এ ফোটন। তুমি এভাবে ভাবো, মানে তার মানে লো ইন্টেন্সিটি মানে নাম্বার অফ ফোটন কিন্তু একরকম থাকলো, কিন্তু লো ইন্টেন্সিটি মানে তখন বুঝতে হবে যে ফোটনটা এনার্জি খুব কমে গেছে। আসলে ফোটনটা এনার্জি কমে যাওয়া মানে কিন্তু উল্টো হবে, এটা ভাবতে হবে যে এইচ এর ভ্যালুটার জন্য ওই এইচ এর ভ্যালুটাই কিন্তু আসল, সেটা কিন্তু ইন্টেন্সিটিটাকে অন্য কোনো ভাবে কমিয়ে দিচ্ছে। মানে কোয়ান্টাম পিকচারে কিন্তু আমাকে এটা ভাবতে হবে যদি ইন্টেন্সিটিটাকে আনতেই হয়। আর যদি ফ্রিকোয়েন্সিকে বাড়াও তাহলে কিন্তু আবার কোয়ান্টাম পিকচারে ইন্টেন্সিটিও বাড়ছে। অর্থাৎ ইন্টেন্সিটিকে কোয়ান্টাম পিকচারে কিন্তু তুমি ওই অ্যামপ্লিটিউড স্কোয়ার দিয়ে ডিফাইন করতে পারবে না। ইন কেস অফ কোয়ান্টাম ল্যাঙ্গুয়েজ ইউ হ্যাভ টু ডিফাইন ইন্টেন্সিটি অ্যাজ নাম্বার অফ ফোটনস ইন্টু এনার্জি অফ এ সিঙ্গেল ফোটন। যাদের হাই ইন্টেন্সিটি মানে খুব হাই এনার্জেটিক ফোটন পড়ছে, লো ইন্টেন্সিটি মানে খুব লো এনার্জেটিক ফোটন পড়ছে। এই কথাগুলো এক্সট্রা কথাবার্তা। আর সেকেন্ড কথাটা হচ্ছে, একটা প্রশ্ন তোমাদের কাছে রাখি এই পর্যায়ে এসে, যে এই যে লুজলি বাউন্ড ইলেকট্রন টাইটলি বাউন্ড ইলেকট্রন বারবার বলছি, আচ্ছা মেটাল তো, আমরা যে এক্সপেরিমেন্টটা করছি কি নিয়ে, এটা মেটাল নিয়ে, তাই তো? কি ইয়েস অর নো? হ্যাঁ স্যার। মেটালের মধ্যে তো অবশ্যই ফ্রি ইলেকট্রন তো সারফেসে বসেই আছে, যেটা আমরা কন্ডাকশন ইলেকট্রন বলি, তাই না? মেটাল তো কারেন্ট ক্যারিং কোয়ান্টিটি আছে। তাহলে এত কষ্ট করে কেন ভিতরে বাউন্ড ইলেকট্রনটাকেই ওই রেডিয়েশনটাকে বের করতে হবে টু গেট দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট? ও তো সহজেই বাইরে থেকে কন্ডাকশন ইলেকট্রনটাকে বের করে নিয়ে চলে যেত, আমি কারেন্ট পেয়ে যেতাম। কোশ্চেনটা বোঝো, ফটো ইলেকট্রন হতে গেলে পরে কেন দ্য ইলেকট্রন শুড বি বাউন্ড ইলেকট্রনস নট ফ্রি ইলেকট্রনস, কোশ্চেনটা লিখে রাখো। আর হোয়াই ফ্রি ইলেকট্রনস ক্যানট শো ফটো ইলেকট্রিক এফেক্ট। অদ্ভুত নেচারের এটা ক্রাইটেরিয়া যে ফটো ইলেকট্রিক এফেক্ট দেখতে গেলে পরে ইলেকট্রন শুড বি বাউন্ড ইনসাইড দ্য ম্যাটার। লুজলি বাউন্ড ও টাইটলি বাউন্ড পরের কথা, বাউন্ড হতেই হবে। পুরোপুরি ফ্রি ইলেকট্রন ফটো ইলেকট্রিক এফেক্ট কোনো দিন দেখাবে। যাই হোক, এই কোশ্চেনটা একটু পরে আমি অ্যান্সার আমাকে দেওয়ার চেষ্টা করবে। যা ডিসকাশনটা করলাম তাতে এটা বোঝা গেল যে ইন্টেন্সিটি এফেক্ট বা ক্লাসিক্যাল ওয়েভ থিওরির এফেক্ট অ্যাপ্লাই করলে যেটা প্রবলেমটা হচ্ছিল সেটা আইনস্টাইন দূর করলে এইভাবে, প্ল্যাঙ্ককে মডিফাই করলো। প্ল্যাঙ্ক শুধু বলেছিল যে ইনসাইড দ্য রেডিয়েশন সোর্স এনার্জিগুলো কোয়ান্টাইজ হবে, আইনস্টাইন মডিফাই করলো না, শুধু ভেতরে না, যখন রেডিয়েশন বাইরে ছড়িয়ে পড়বে দ্যাট প্রপাগেশন অর দ্যাট স্প্রেডিং উইল বি অলসো ইন এ কোয়ান্টাইজ ম্যানার। তাকেই নাম দেওয়া হলো ফোটন। এবং সেটাকে বিরোধিতা করতে গিয়ে আবার সে উল্টো হবে, সেটাকে আবার এস্টাবলিশ হয়ে গেল। সো এভরিথিং ইন কেস অফ ফটো ইলেকট্রিক এফেক্ট ওয়াজ এস্টাবলিশড বাই দ্য আইনস্টাইন হাইপোথেসিস, ফোটন এফেক্টটা নিয়ে আসা হলো। তবে একটা কথা মনে রাখতে হবে, দিস ইজ দ্য ফার্স্ট এক্সপেরিমেন্টাল এভিডেন্স অফ ইন্টারাকশন বিটুইন ম্যাটার অ্যান্ড রেডিয়েশন। প্রথম এক্সপেরিমেন্টাল এভিডেন্স হলো ফটো ইলেকট্রিক এফেক্ট, যেখানে রেডিয়েশন অফ অ্যান্ড ইন্টারাকশন বিটুইন রেডিয়েশন অ্যান্ড ম্যাটারটাকে আমরা
কোয়ান্টাইজ ম্যানারে ডিসক্রাইবটা করলাম টু গেট সাকসেসফুল ইন্টারপ্রিটেশন, যেটা ওয়েব থিওরি দিয়ে কোনো মতেই বলা যাচ্ছিল না। ঋত্বিক কি আছিস? শোনা যাচ্ছে? আচ্ছা, অভিজিৎ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। তোমরা এটাকে ভালো করে আমি ভিডিওগুলো পাঠিয়ে দেবো মেলে করে, সুন্দর করে এটা হুম। রেজনিক আইসবার্গ থেকে পাশে বইটা রেখে যা যা বললাম পয়েন্টগুলো খুব সুন্দর গুছিয়ে পড়ো, ভালো করে নোট বানিয়ে নাও। করে নিয়ে আমরা নেক্সট দিন একটা কোশ্চেনটাও রাখলাম, যে কোশ্চেনটা আমাকে অ্যান্সারটা নেক্সট দিন চেষ্টা করবে দেওয়ার। ওই বইয়ের উত্তরটা আছে, ভালো করে পড়বি যে কেন ফ্রি ইলেকট্রন যেটা সার্ফেসের উপর বসে আছে, যে সহজেই দেখাতে পারতো, সেটা কেন দেখাতে পারবে না ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্ট দেখাতে গেলে পরে ইলেকট্রনটাকে বাউন্ড হতেই হবে। অদ্ভুত ব্যাপার একটা, ভেতর থেকে টেনে বার করতে হবে, না হলে হবে না। যাক, তাহলে প্রথমে আমরা পড়লাম ব্ল্যাক বডি রেডিয়েশন, ভেতরে কি কি হচ্ছিল। এইবার রেডিয়েশন বাইরে বেরিয়ে এসছে, ম্যাটারের সঙ্গে ইন্টারাক্ট করছে। ফার্স্ট ইন্টারাকশন আমরা পড়ে ফেললাম ফটো ইলেকট্রিক এফেক্ট। মজার কথা, যত রেডিয়েশনের ফ্রিকোয়েন্সিটা বাড়বে, অর্থাৎ যত এবার রেডিয়েশন প্রপাগেট করা মানেই কিন্তু আইনস্টাইন নাম দিয়ে দিল ফোটন। বাইরে বেরিয়ে আসলেও নাম চেঞ্জ, ফোটন হয়ে যাবে। তার মানে সেই ফোটনটা এখন ইন্টারাক্ট করবে, যত হাই ফ্রিকোয়েন্সি রেডিয়েশন তত আমরা বিভিন্ন এফেক্ট দেখব। লো ফ্রিকোয়েন্সিতে তো যদিও হাই ফ্রিকোয়েন্সিতে সব এফেক্টগুলো দেখা যাবে, হাইয়ের মধ্যে তো হায়ার হাইয়েস্ট এগুলো আছে। তাহলে কম হাই হলে আমরা যেটা পেলাম ফটো ইলেকট্রিক, এরপরে যখন আরো হাই ফ্রিকোয়েন্সি আমরা বাড়াবো, তখন আমরা দেখবো কম্পটন এফেক্টটা, যেটা আমরা পরের দিন ডিসকাস করব। তাহলে আপাতত এটাকে ভালো করে উইথ রেজনিক আইসবার্গটা পড়ো পাশে, এটাকে রেখে। আশা করছি বুঝতে পারবে। যদি কোনো প্রবলেম হয় নেক্সট দিন ডিসকাসটা করা যাবে, আর আমি পরে রেকর্ডিংটা পাঠিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে আমি রেকর্ডিংটা অফ করছি আর মিটিংটাকে অফ করছি। ওকে, সাবধানে থেকো। বাই। থ্যাংকস।